নমস্কার সকলকে, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িটা কিন্তু একদম রাস্তার উপরেই, আর এই রাস্তার উপরে হওয়ার জন্য কি কি অসুবিধায় পড়তে হয় সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। আগের দিন তো সরস্বতী পুজোর ভিডিও তোমরা আশা করি সকলেই দেখেছো, আর আজকে সরস্বতী ঠাকুর যেখানে তুলেছিলাম সেই জায়গাটা আজকে পরিষ্কার করব। 3 দিন না হলে ঠাকুর বিসর্জন দেওয়া যায় না, আর যা কিছু আছে সিধা চাল শাড়ি সব কিছু ঠাকুরমশাই একদিন এসে নিয়ে যাবে, তার আগে চলে যাব ঘরে। তো এইখানে দেখো, বললাম না রাস্তার উপরে বাড়ি হওয়ার জন্য কি কি অসুবিধা পড়তে হয়। এই যে একদিন পরপরই কিন্তু আমি পুরো টেবিল বলো, বাইরের ব্যালকনির গ্রিলগুলো বলো, সবই কিন্তু আমি মুছি। প্রত্যেক দিন মুছতে পারি না, কারণ ভিডিও এডিটিং করা থাকে, সব কিছু মানে ভিডিও ভ্লগ করা থাকে, রিলস করা থাকে, ওই জন্য প্রত্যেক দিন পারি না, একদিন পরপরই আমি মুছার চেষ্টা করি। এই শাড়িটাতে তোমরা দেখেছিলেই আগের দিন সরস্বতী পুজোর দিন পরেছিলাম, ওই দিন এত ব্যস্ত ছিলাম যে শাড়ি কাপড় কোনো কিছুই গুছাতে পারিনি। তাই আজকে ভাবলাম সকালবেলা সেরকম রান্নাবাড়ি নেই, তো সকালটা আজকে এই কাজগুলো দিয়েই আজকে কমপ্লিট করব। তোমাদের আরও একটা টিপস দেওয়ার আছে, সেটা বলছি আস্তে আস্তে। টিপসটা কিন্তু তোমাদের কাজে লাগবে। আগের দিন সরস্বতী পুজোর ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল আসাম থেকে, যে দিদিভাই আমার ভিডিও দেখে, সে হচ্ছে দীপাস রান্নাঘর। দিদিভাই বলছিল যে শাড়ি পরে খুব ভালো লাগছিল। তারপরে তিতলি অ্যান্ড তিন্নি, মেহুর সকলেই খুব প্রশংসা করেছে, এবং হ্যাঁ শাড়িটা সত্যি খুব সুন্দর। আর নিজেও যখন আমি অনেকগুলো রিলসও করেছি, খুব ভালো লাগছিল নিজেকে দেখতে। আজকে আমি চেষ্টা করবো কিছু কমেন্টস পড়ার। তো তার আগে তোমাদের টিপসটা আমি দিয়ে দিই। আমি এটাই বলতে চাইছিলাম, আমি যেটা করি, যারা তোমার ডেলি ভ্লগ যারা দেখে তাদের কমেন্টস দেখে কিন্তু বুঝতে পারবে কারা তোমার ভিডিও দেখছে, এবং যারা তোমার পুরো ভিডিও দেখে একটা মানে ভিডিও সংক্রান্ত একটা কমেন্ট করে যায়, তাদের নোটিফিকেশান তোমরা অবশ্যই অন করে রাখবে। আমার মতে যারা ধরো তোমার পুরো ভিডিও দেখছে, তুমিও যদি তাদের ভিডিওটা দেখো, তবে কি হবে, দুজনেরই ওয়াচ টাইম কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? আর আমার কিন্তু ওয়াচ টাইম নিয়ে আমি অত টেনশন করি না, কারণ আমি নিজে লাইভ করি না। আমি যদি সেরকমভাবে সিরিয়াসভাবে কাজটা আমি করতাম, তবে অবশ্যই আমি লাইভ করতাম। যদি কোনোদিনও হয়, অনেক দিদিভাই আমাকে বলছে লাইভ করার কথা, কিন্তু আমি এখনও ভেবে উঠিনি লাইভ করবো কি না। তো যদি কোনো দিন হয় অবশ্যই লাইভ করবো, কিন্তু তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, যারা একদম মন দিয়ে কাজ করছো, যেমন দীপাদি, মেহুর, অনুপ্রভা, তাপসীদি, অনেকেই আছে, জাগি দিদিভাই, তারপর রূপাদি, রূপাস কিচেন, এদেরকে সবাইকেই বলবো যারা তোমাদের ফুল ভিডিও দেখছে না, তাদের নোটিফিকেশান অবশ্যই অন করে রাখো। সবাই যদি সবার ব্লগগুলো দেখে, সবার কিন্তু ওয়াচ টাইম কিন্তু বেড়ে যাবে। তো আমি বলবো যে তোমরা এই টিপসটা ফলো করতে পারো, কারণ যারা তোমাদের ভালোবাসা দেবে, ভালোবাসাকে তাদেরকে ব্যাক করাটা কিন্তু জরুরি। কারণ এই প্ল্যাটফর্মে সকলেই বেশিরভাগ কিন্তু রান্নার ভিডিও বলো বা ডেলি ব্লগ বলো, সবাই কিন্তু বানাচ্ছি আমরা, এবং সবাই জানি কতটা কষ্ট বা কতটা স্ট্রাগল করতে হয় এক হাতে ফোন ধরে এডিট করা, ভয়েস দেওয়া। তারপরেও যদি কেউ ভিডিও না দেখে তখন কিন্তু একটু খারাপই লাগে। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম, জানি না কতটা তোমাদের কাজে লাগবে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দিকটা মানে পুরো ডাইনিংটা আমি ঝাড় দিইনি, হালকা মানে এক সাইডটা আমি ঝাড় দিলাম, কারণ ওদিকে ঠাকুর আছে। তো দেখা হচ্ছে বিকেলবেলা। আমি একটা আজকে ফিশ পাকোড়া করবো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। যদিও এটা রান্নার রেসিপি নয়, আমি কেমন করে করেছি সেটাই তোমাদেরকে বলবো। টাটা, চলে এসেছি সন্ধেবেলার ভ্লগ নিয়ে, সন্ধেবেলার পার্ট নিয়ে। যাই হোক, এই সকালবেলায় আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেটাকেই গরম জলে হালকা করে সেদ্ধ করে নেব। লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু হালকা অল্প একটু আমি লবণ এখানে ব্যবহার করেছি মাছটা সেদ্ধ করার জন্য। ফিশ পাকোড়া কিন্তু অনেক মাছই করা যায়, আবার অনেক কিছু মাছ আবার করাও মানে তৈরি হয় না। তো এই মাছটা হচ্ছে তোমার রুই মাছ। আমি দুপুরবেলা রুই মাছের কয়েকটা মানে 3টে পিস আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, যে আজকে ফিশ পাকোড়া করবো। এখানে নিয়ে নিচ্ছি বেসন, কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো। জানি না কেমন হবে, তো দেখা যাক কেমন হয়, কারণ আমার মানে সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকেই রান্নার ভিডিও করে, এবং তাদের রান্না দেখে আমারও ইচ্ছে করে যে আমি কিছু একটু রান্না করি। তো এখানে দেখো সেদ্ধ হচ্ছে, জল একদম ফুটে উঠেছে, দেখতে কি দারুণ লাগছে, হলুদ রং একদম ফুটে উঠেছে যাকে বলে। এইখানে আমার মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার এটার কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব আস্তে আস্তে। অনেকটাই গরম রয়েছে, একটু ঠান্ডা হোক, তারপরে আমি কাঁটাগুলো বার করে নেব। ফিশ পাকোড়া আমি কোনোদিনও বাড়িতে করিনি, লাস্ট বন্ধুর বাড়িতে খেয়েছিলাম।
তো সেখান থেকে ইচ্ছে হলো যে বাড়িতে তো তৈরি করাই যেতে পারে, সব কিছুই হাতের কাছে আছে আমার। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ লাগবে। আর মশলা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা কুচি আর একটু পরিমাণ মতো ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে না প্লেটটা দেখতে। তারপর বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটাতে মাছগুলো প্রথমে দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিচ্ছি আলু সেদ্ধ, দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মশলা আমি এখানে অ্যাড করে নিলাম। তারপর আমি দিয়ে নিলাম বেসন, কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণ মতো চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এটা কিন্তু জল দিয়ে মাখবো না, এটা আমি হাত দিয়ে আস্তে আস্তে মাখতে শুরু করব। দেখো মাখার পর ঠিক এরকম হয়েছে। দেন আমি এটাকে আস্তে আস্তে গোল করে নিচ্ছি, পাকোড়ার মতো শেপ দিয়ে নেব। তোমাদের যেমনটা ইচ্ছে তোমরা সেরকমই শেপ দিতে পারো। এই যে আমি এরকম ছোটো ছোটো গোল করে নিয়েছি। আবার কিছুক্ষণ পর আবার এই সাইজটা একটু বড় হয়ে গেছিলো বলে আমি আবার কিছুক্ষণ পর সাইজটা একটু ছোটও করেছিলাম। তারপর তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে হালকা আঁচে এগুলোকে ভাজতে শুরু করব। আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগলো। আর দেখার সময় অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও, তোমরা অনেকে লাইক দিতে ভুলে যাও। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার পাকোড়া ভাজা একদম কমপ্লিট, কিন্তু আমি একদমই সাজাতে পারিনি, নর্মাল যেমন তেমনভাবে সাজিয়ে নিয়েছি খাবো বলে। তো যাই হোক, টাটা বাই, সবাই ভালো থেকো, পর দেখা হচ্ছে।